আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের রেকর্ডেড ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিগত ক্লাসে বায়োট স্যাবার্ট ল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি আরো একাধিক নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো প্রথম টপিকটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিট ল। এরপর আমরা অ্যাম্পিয়ার সার্কিট ল এর অ্যাপ্লিকেশন দেখব এবং পরে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স সম্পর্কে ইন ডিটেল জানার ট্রাই করব। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাম্পিয়ার সার্কিট ল এর স্টেটমেন্টটা। তো অ্যাম্পিয়ার সার্কিট ল এর স্টেটমেন্টটা পড়ানোর আগে আমি তোমাদের নিচের যে চিত্র যেটা আছে, এই যে ফিগার 7.10, সেটা একটু বোঝার ট্রাই করি। মনে করো যে একটা বরাবর একটা কন্ডাক্টর গেছে, তো এই কন্ডাক্টরের ভেতর দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে তখন তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। অর্থাৎ কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এখন এই ম্যাগনেটিক ফিল্ডটা আসলে এই মানে কন্ডাক্টরকে ঘিরে রয়েছে। এখন আমরা যদি এই কন্ডাক্টরকে ঘিরে একটা ক্লোজ লাইন কনসিডার করি, মানে একদম সম্পূর্ণ আবদ্ধ লাইন, যেটা এই জেডকে মানে জেড অক্ষ বরাবর যে কারেন্ট কন্ডাক্টর গেছে তাকে ঘিরে ধরেছে। এবার আহ, তুমি যদি ওই লাইন বরাবর যদি এইচটাকে ইন্ডিকেট করে, এইচ মানে এখানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, হ্যাঁ, যে এইচটা কার জন্য তৈরি হয়েছে, এই যে অক্ষ বরাবর যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে তার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার ফলে আসলে এইচটা উৎপন্ন হয়েছে, মানে এই যে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়েছে। এখন তুমি এই পয়েন্টে একটা এইচ পাবা, প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি মান তুমি হিসাব করতে পারো। তাহলে ওই ডিএল বরাবর তুমি এইচ এর উপাংশ কত, এই এখানে একটা ডিএল আছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, ওটা বরাবর এইচ এর উপাংশ কত, এভাবে সব উপাংশগুলোকে যখন তুমি ইন্ডিকেট করবে, ইন্ডিকেট করে তুমি কি পাবা সেটা আমরা এখানে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে এইচ কে তোমার ওই ক্লোজ লাইন বরাবর ইন্ডিকেট করতেছো, অবশ্য যদি এইচ কে না, এইচ এর উপাংশগুলোকে, অর্থাৎ ওই ডিএল বরাবর এইচ এর যে উপাংশগুলো আছে সেই উপাংশগুলোকে যদি তুমি কি করো, ইন্ডিকেট করো, সেটাকে আমরা বলি এল বরাবর ক্লোজ লাইন ইন্ডিকেট করা। সেটা কার সমান? সেটা আই এনক্লোজ এর সমান। অর্থাৎ তুমি এইচ ফিল্ডের যদি মান জানো, এইচ ফিল্ডটা কি কারণে তৈরি হয়েছে, এই আই এর জন্য তৈরি হয়েছে, তাহলে তুমি এইচ ফিল্ডের মান জানা থাকলে তুমি আই এর মানটা হিসাব করতে পারো। ওকে, মানে এক্ষেত্রে আমাদের যে এইচ এর মানটা প্রত্যেকটা পয়েন্টে আমি এইচ যদি হিসাব করে ফেলতে পারি এবং ওই এইচ এর উপাংশগুলো যদি আমি ডিএল বরাবর নিয়ে সেটাকে যদি আমি ইন্ডিকেট করি, তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে আই এনক্লোজ এর সমান। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মানে অ্যাম্পিয়ার সার্কিট ল। অ্যাম্পিয়ার সার্কিট ল এর স্টেটমেন্টটা এটাই বলে, একটু পড়ে দেখো। অ্যাম্পিয়ার সার্কিট ল স্টেটস দ্যাট the line integral of H around a closed path is the same as the net current I enclosed by the path। অর্থাৎ এই কথাটাই, অর্থাৎ এইচটাকে তুমি যদি একটা ক্লোজ পাথ বরাবর কি করে ইন্টিগ্রেশন করো, সে মান যেটা পাবে সেটা কার সমান? সেটা হচ্ছে ওই এইচটা আসলে যে কারণে তৈরি হয়েছে, ওই আই এনক্লোজ এর জন্য তৈরি হয়েছে না, মানে কারেন্ট যেটা ফ্লো হচ্ছে, মানে যেটা বরাবর যেটা দেখছিলাম সেটার সমান হবে। ওকে, এটা আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারের গস ল এর সাথে কম্পেয়ার করতে পারি। অ্যাম্পিয়ার্স ল আমরা গস লতে দেখছিলাম যে কোনো একটা চার্জকে, পয়েন্ট চার্জকে ঘিরে একটা ক্লোজ সারফেস কনসিডার করলে সেই ক্লোজ সারফেস ভিতর দিয়ে কি পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স যাচ্ছে সেটাকে যখন আমরা ইন্ডিকেট করব ক্লোজ সারফেস বরাবর মানে উপাংশগুলো নিয়ে, তখন আমরা সেটার জন্য কিউ এর মানটা, চার্জের মান কি পরিমাণ সেটা জানি। ঠিক একইভাবে আমরা দেখতেছি যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে ঘিরে আমরা যখন একটা ক্লোজ লাইন কনসিডার করবো, সেই ক্লোজ লাইন বরাবর আমি যদি এইচটাকে ইন্ডিকেট করি তাহলে আমি সে মান পাবো, ওই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা জানবো আমরা। এখানে যেটা দেখতে পাচ্ছি, Ampere's law is easily applied to determine age when the current distribution is symmetrical। কারেন্ট ডিস্ট্রিবিউশন যদি সিমেট্রিক্যাল হয়, তখন আমাদের অ্যাম্পিয়ার্স ল সাহায্যে আমরা সহজে এজটাকে হিসাব করে নিতে পারি। আমরা এর পরের কন্টেন্টে দেখবো আমরা কিভাবে একটা লাইন কারেন্টের জন্য, একটা সারফেস কারেন্টের জন্য এইচটাকে হিসাব করি। তো আমাদের বুঝতে হবে কারেন্ট ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিক্যাল বলতে কি আসলে কি বোঝায়। মনে করো একটা কারেন্ট কন্ডাক্টর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, সেটা তুমি বিভিন্ন অংশ যদি অবজার্ভ করো, সব অংশে কারেন্ট ফ্লো এর মানটা মানে একই রকম থাকবে। মানে কোথাও কম, মানে কারেন্ট ফ্লো যদি 5 অ্যাম্পিয়ার হয় সেটা ওই ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে ওই কন্ডাক্টরের ভেতর দিয়ে। এটা এমন না যে মানে কোথাও কম কোথাও বেশি, হ্যাঁ, এটা ফুল ইভেনলি ডিস্ট্রিবিউটেড যাবে, তখন ওই কারেন্টটাকে আমরা বলি ওই তার ভিতরে সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড রয়েছে। ওকে, তো এই ধরনের কারেন্ট কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা তার চারপাশে এজটাকে ইজিলি বের করতে পারি কিসের মাধ্যমে? অ্যাম্পিয়ারস ল সাহায্যে।
আর মানে যদি আমরা অবশ্য এই যে 7.16 যে ইকুয়েশনটা দেখতেছো, এটা হচ্ছে আমাদের কারেন্ট ডিস্ট্রিবিউশন সিমেট্রিক হোক বা নন সিমেট্রিক হোক, এটা উভয় ক্ষেত্রে কি হবে, মানে ভ্যালিড হবে। কিন্তু আমরা এসটা যদি বের করতে চাই ইকুয়েশন ব্যবহার করে, এটা তখনই সম্ভব হবে যদি কারেন্ট ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিক হয়। অর্থাৎ আমরা এটা নিয়ে কনফিউজ না হয়। অর্থাৎ 7.16 এই ইকুয়েশনটা ভ্যালিড ফর এনি কারেন্ট ডিস্ট্রিবিউশন, আইদার ইট ইজ সিমেট্রিক অর নন সিমেট্রিক। কিন্তু আমরা যদি এজটাকে হিসাব করতে চাই, তাহলে আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করতে পারবো যদি সেটা কি হয়, সিমেট্রিক হয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি আবারও একটু কথাটাকে ঘুরিয়ে বলি। অর্থাৎ তুমি যদি আই এনক্লোজটা বের করতে চাও, তাহলে তোমার ওই ক্লোজ লাইন বরাবর তুমি এজটার উপাংশগুলো ইন্ডিকেট করে নিতে হয়ে যাবে। হ্যাঁ, সেটা সিমেট্রিক হোক নন সিমেট্রিক হোক। কিন্তু তুমি যদি এজটাকে যদি হিসাব করতে চাও, এজটা যেটা মানে আই থেকে যদি হিসাব করতে চাও, তাহলে আইটা অবশ্যই কি হতে হবে, সিমেট্রিক হতে হবে। মানে কন্ডাক্টর ভিতর দিয়ে কারেন্টটা সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড হতে হবে। ওকে, এবার আমরা স্টোকস থিওরেমটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করি। আমাদের স্টোকস থিওরেম অনুযায়ী আমরা স্টেটমেন্টটাকে দেখি, কোন একটা ভেক্টর ফিল্ডকে একটা লাইন বরাবর ক্লোজ লাইন ইন্ডিকেশন করার যে কথা, ওই ক্লোজ লাইন দ্বারা যে সারফেসটা কভার হবে, সেই সারফেস বরাবর ওই ভেক্টরের কার্লের উপাংশগুলোকে ইন্ডিকেট করা সেম জিনিস। অর্থাৎ তোমরা এটা ডেফিনেশন না দেখি ইকুয়েশন হিসেবে দেখো, এইচ ডিএল ক্লোজ লাইন বরাবর এইচ ডিএল, তুমি এইচ কে এইচ এর উপাংশগুলোকে ডিএল বরাবর উপাংশগুলো নিয়ে যদি ফুল ইন্ডিকেট করো ক্লোজ লাইন বরাবর, তাহলে একটা মান পাবে। সেই মানটা আসলে কার সমান হবে, সেটা হচ্ছে ওই ক্লোজ লাইন দ্বারা একটা সারফেস কভার হবে না। যেমন এই ক্লোজ লাইন দ্বারা কি হবে, একটা সারফেস কভার হবে। এই সারফেসের বরাবর তুমি কি নিচ্ছ, আসলে উপাংশ নিচ্ছ কার, ডেল মানে এইচ কার্লের, অর্থাৎ কার্ল অফ এইচ। এইচ কে কার্ল নিয়ে সে কার্লের একটা উপাংশ পাবে কার বরাবর, ওই ডিএস মানে এস বরাবর। সে উপাংশগুলোকে যদি তুমি কি করো, ইন্ডিকেট করো, কার্ল অফ এইচ এর উপাংশগুলোকে যদি ওই সারফেস বরাবর ইন্ডিকেট করো, তাহলে যে মানটা পাবে আর এই মানটা সেম হবে। ওকে, তো আমরা এক্ষেত্রে লিখতে পারি, আচ্ছা আমরা আবার জানি যে যদি আমাদের সারফেস কারেন্ট ডেন্সিটি হয়, তাহলে আমি যদি ওটাকে ডিএস বরাবর যদি কি করি, ইন্ডিকেট করি, তাহলে আমি আই এনক্লোজটা পাবো। আমি গত আহ, তোমাদের অফলাইন ক্লাসগুলোতে এরকম একটা কোয়েশ্চেন দেখাইছিলাম। তাহলে এক্ষেত্রে আমি যদি দুইটাকে কম্পেয়ার করি, কার্ল অফ এইচ ইজ টু কত, জে লেখা যায়। এটা আমাদের ম্যাক্সওয়েলের ইকুয়েশনের মানে থার্ড ইকুয়েশন বলতে পারি। এটা আসলে কি ধরনের রূপ আসে, অবশ্য এটা কি মানে আমরা যদি এই কোয়েশ্চেনটা একটু দেখি, 7.16 যে কোয়েশ্চেন, এটা ইন্টিগ্রেশন ফর্মে আছে। আর আমরা যদি এইটা একটু দেখি, মানে আমাদের 7.19, এটা কোন ফর্মে আছে, এটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ফর্মে আছে। কারণ এই যে এটা হচ্ছে আমাদের যে ন্যাবলা অপারেটর আছে, ন্যাবলা অপারেটরে তোমার কি আছে, ডিফারেনশিয়াল, তুমি ডিএক্স ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড, এই অপারেটর গুলো তুমি সেখানে দেখতে পাবে। ঠিক আছে, কাজে এটা হচ্ছে ইন্টিগ্রেশন রূপ, এটা হচ্ছে ডিফারেনশিয়াল রূপ অফ আমাদের অ্যাম্পিয়ার সার্কিট ল এর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব এই অ্যাম্পিয়ার সার্কিট ল এর অ্যাপ্লিকেশনটা কোথায়। তো চাইলে তুমি ইনফিনিট লাইন কারেন্টের জন্য ইনফিনিট লাইন কারেন্ট, যে লাইন কারেন্ট ফ্লো হলে তার চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেটার মান কত সেটা তুমি ইজিলি হিসাব করতে পারো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি একটু পজ করি। ওকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইনফিনিট লাইন কারেন্টের জন্য যে এস পাওয়া যাবে, সেই এসটা আমরা কিভাবে হিসাব করি। তো এটা আমি কিছুক্ষণ আগে যে চিত্র দেখাচ্ছিলাম সেটাকে দেখানো হচ্ছে এখানে। আমরা যে কোঅর্ডিনেটটা ব্যবহার করব, সেই কোঅর্ডিনেট হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের তিনটা প্যারামিটার প্রয়োজন হয়, তিনটা কোঅর্ডিনেট। একটা হচ্ছে রো, ফাই, জেড। জেড হচ্ছে জেড মানে যেটা বরাবর, সেটা ভ্যালু কত। আর রো হচ্ছে আমাদের জাস্ট সেন্টার থেকে বা তোমার যেটা কতকে ডিস্টেন্সটা কত, সেটা আমরা হিসাব করে নিতে পারি। অর্থাৎ কোন একটা পয়েন্ট যদি এখানে থাকে, সেই পয়েন্টটা আসলে যেটা কত থেকে ডিস্টেন্সটা কত, সেটাকে আমরা রো বলি। আর এই যে এক্স ওয়াই প্লেনে সেটার অ্যাঙ্গেল কত, সেটা আমরা ফাই বলি। তো আমি গত ক্লাসে সেটা দেখিয়েছিলাম, যে চ্যাপ্টার 2 তে ইন ডিটেল আছে, তোমরা একটু দেখে নিলে বুঝতে পারবা। তো এক্ষেত্রে আমাদের যে এস ডিএল যেটা আছে, সেটাকে এইভাবে লেখা হচ্ছে দেখো। লাইন বরাবর আমরা এজটাকে নিচ্ছি, দেখো এখানে যে এজটা, এজ এর ডিরেকশনটা আসলে ফাই এর দিকে হবে। তো ফাই এর ডিরেকশনটা আসলে আমরা কি বলছি, যে তুমি যদি আহ, কোনো একটা পয়েন্টে
ট্যানজেন্ট আনো, সে ট্যানজেন্টের বরাবর তুমি যদি ইউনিট ভেক্টর নাও, সেই ইউনিট ভেক্টরটা হচ্ছে আমাদের ফাই বরাবর ইউনিট ভেক্টর। ওকে, তাহলে আমি এইচ ফাই যেটা পাচ্ছি সেটাকে যখন আমি এফ আই দ্বারা মাল্টিপ্লাই করব, আসলে আমি এইচটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ ওই পয়েন্টে আর কি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি আছে সেটা আমরা হিসাব করতে পারতেছি। আর এখানে ডিএল এর জায়গায় আমরা রো ডি ফাই এফ আই লিখবো। এখানে ডিএল এর ডিরেকশনও কিন্তু ও ফাই এর দিকে, আর তোমার ট্যানজেন্টটা তা না। তাহলে আমরা জানি ডিএল এর মান কত, রো ডি ফাই। ওকে, তুমি যদি এটাকে প্রকাশ করো, তোমরা চ্যাপ্টার 2টা দেখতে পারো, এখানে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের সাথে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের যে একটা রিলেশন, সেখানে এটা ইন ডিটেলটা আছে, তোমরা এটা একটু দেখে নিতে পারো। তো এই ডিএল এর জায়গায় আমি বসাতে পারি রো ডি ফাই আর আই ফাই, কারণ এটা ডিরেকশন কোন দিকে, ওই ফাই এর দিকে। তো এফ আই দ্বারা মাল্টিপ্লাই আছে, তখন আমরা জানি এফ আই এর সাথে এফ আই ডট মাল্টিপ্লাই করলে কত আসে, 1 আসে। তাহলে রো ডি ফাই। তাহলে আমরা যদি ক্লোজ লাইন বরাবর মানে ডি ফাই কে ইন্ডিকেট করি, তাহলে একদম মানে ফুল সার্কেল, তাহলে কত অ্যাঙ্গেল হবে, 2 পাই। তাহলে 2 পাই রো থাকবে, তাহলে এইচ ফাই। তাহলে আমরা এইচ ফাইটাকে হিসাব করতে নিতে পারি কত, এইচ কত, এটা মান হচ্ছে আই বাই কত, 2 পাই রো এইচ ফাই এর মান। তো আমি এইচটাকে যদি ডিফাইন করি, এইচ ফাই তো মান নেই, তাহলে এইচ ফাই কে যখন আমি এফ আই দ্বারা মাল্টিপ্লাই করবো, আসলে আমি কি পাবো, এইচটাই পাবো। ওকে, এইচ ফাই এটাকে অ্যাবসলিউট ভ্যালু, আর এটাকে যখন এফ আই দ্বারা মাল্টিপ্লাই করবো, তাহলে ওই আমরা সেটাকে ভেক্টর কোয়ান্টিটি হিসেবে ডিফাইন করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কোন একটা ইনফিনিট লাইন কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি কত, আই বাই 2 পাই রো। রো হচ্ছে আমাদের যেই পয়েন্টে তুমি কি হিসাব করতে চাচ্ছ, আসলে এইচ এর মান কত হিসাব করতে চাচ্ছ, সেটা যেটা কত থেকে ডিস্টেন্সটা কত সেটা। অর্থাৎ মনে করো পয়েন্টটা এখানে, তো এটা ওই যেটা কত থেকে ডিস্টেন্সটা হচ্ছে রো। তো রো জানা আছে মনে করো, আর আই তো জানা আছে, আই হচ্ছে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা হিসাব করে নিলে তুমি এইচ এর মানটা বের করতে পারো। আর দিক হচ্ছে কোন দিকে, ওই পয়েন্টে তুমি ট্যানজেন্ট যদি টানো, ওই ট্যানজেন্টের ডিরেকশনের দিকে আছে। এফ আই এর মান বলা হচ্ছে, মানে এফ আই হচ্ছে এখানে ইউনিট ভেক্টর, ওই ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টর, যেটা ওই সার্টেন পয়েন্টের ট্যানজেন্ট বরাবর কাজ করে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা ইনফিনিট শীট অফ কারেন্টের জন্য দেখব। মনে করো এই চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, কারেন্ট আসলে আহ এরকম একটা লাইন বরাবর যাচ্ছে না, কারেন্টটা যাচ্ছে একটা শীট এখানে বরাবর। তো তোমরা এখানে অবজার্ভ করতে পারো, আহ মনে করো তুমি এটাকে ঘিরে, যদি এই শীটটাকে ঘিরে তুমি যে একটা ক্লোজ লুপ চিন্তা করো, যেটা 1 2 3 4 আর ওয়ানে আসছে। তো এরকম একটা অ্যাম্পেরিয়ান পাথ তুমি চিন্তা করতে পারো। এই অ্যাম্পেরিয়ান পাথে তুমি যদি এসটাকে যদি নিয়ে, যে অর্থাৎ এই শীটের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো হলে, সে কারেন্ট ফ্লো এর তুমি যদি মানগুলো বের করতে, কারেন্ট ফ্লো হলে ওই কারেন্ট ফ্লো এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি গুলো তোমরা যদি এই উপাংশ গুলো নাও এই লাইন বরাবর, তাহলে সেগুলো যদি ইন্ডিকেট করো, তাহলে ইনফ্যাক্ট তুমি আসলে এটার ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা হিসাব করতে পারবা। এটাই আসলে আমাদের অ্যাম্পিয়ার সার্কিট ল, এটা এটাই বলে অ্যাম্পিয়ার যে সার্কিট ল। তো এখন সেটা এখানে ব্যবহার করা হচ্ছে, যদি ইনফিনিট শিট অফ কারেন্ট হয়, তাহলে যে এইচ এর মানটা কত হবে। ওকে, আমরা এখানে কিছু প্যারামিটার ডিফাইন করি। ধরে নাও এটা একদম এক্স ওয়াই প্লেনে আছে, যেখানে যেটা মান 0, অর্থাৎ মনে করো ফ্লোরে একটা ফ্লোরের দ্বারা আম, একটা শিট অফ কারেন্ট বোঝানো হচ্ছে। অর্থাৎ তুমি কনসিডার করতে পারো একটা টিন আছে, টিনটা ইঞ্জিনের শিট, এটা শুরু এবং শেষ আমরা জানি না, আমরা জাস্ট কোন একটা অংশ নিলাম আর কি। তো এখানে আমাদের কে কে দ্বারা আসলে বোঝানো হচ্ছে কারেন্ট ডেন্সিটি। অর্থাৎ এখানে ইউনিটটা দেখো, অ্যাম্পিয়ার পার মিটার, অর্থাৎ পার ইউনিট লেন্থ যদি তুমি চিন্তা করো, এই বরাবর লেন্থ যদি চিন্তা করো, কারেন্টটা যেহেতু ওয়াই কার্ভ ফ্লো হচ্ছে, তো একটা তুমি যদি এদিক থেকে এদিক একটা লেন্থ চিন্তা করো, তো পার ইউনিট লেন্থে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, এটা কত, কে ওয়াই এ ওয়াই। এটাকে আমরা বলি ইউনিফর্ম কারেন্ট ডেন্সিটির ক্ষেত্রে বলতেছি। এখন তুমি যদি এটাকে এই উইথ দ্বারা গুণ করো, এই যেখানে দেখো বি উইথ দ্বারা গুণ করো, তাহলে ওই বি ইউনিট লেন্থ এর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা তুমি কিভাবে হিসাব করতে পারো, ওই বি দ্বারা গুণ করে। একটা জিনিস খেয়াল করো, এখানে ওই কে ওয়াই বি বলতে আসলে এটাই বোঝানো হচ্ছে। আমাদের কে ওয়াই হচ্ছে কি আসলে, তুমি এখানে দেখতে পারো, আহ, এটা কে এর ম্যাগনিটিউড এবং ওয়াই হচ্ছে ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টর। তার মানে এখানে বোঝানো হচ্ছে আমাদের এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে, সে কারেন্টের ডিরেকশন হচ্ছে কি ওয়াই বরাবর, এবং তার মান হচ্ছে কে ওয়াই। ওকে, তো কে ওয়াই আবার ইউনিটটা যদি তুমি অবজার্ভ করো, ইউনিটটা দেওয়া আছে
অ্যাম্পিয়ার পার মিটার, অর্থাৎ প্রতি মিটার উইথের ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে সেটাকে যদি তুমি বি উইথ দ্বারা মাল্টিপ্লাই করো, তাহলে ওই বি উইথ দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা হিসেব করতে পারো। তার মানে এই ক্লোজ লুপ বরাবর কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা তোমরা কিভাবে হিসাব করতে পারো, ওই কে ওয়াই এর সাথে বি দ্বারা মাল্টিপ্লাই করে। ওকে, কে ওয়াই এর সাথে বি দ্বারা মাল্টিপ্লাই করে যে মানটা পাবে এটা আসলে কিসের সমান, ওই এস ডিএল, এই ক্লোজ লুপ ইন্ডিকেশনের মানের সমান। মানে আমরা বলতেছি এই যে ক্লোজ লুপ বরাবর যে ম্যাগনেটিক ফ্লাক্স পাবে, সেই ম্যাগনেটিক ফ্লাক্সকে তুমি যদি ইন্ডিকেট করো, সে ম্যাগনেটিক ফিল্ডকে, সরি ম্যাগনেটিক ফ্লাক্স, যে ম্যাগনেটিক ফিল্ড যেটা পাবে সেই ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটিকে তুমি যদি ক্লোজ লাইন বরাবর কি করো, মানে উপাংশগুলো নিয়ে ইন্ডিকেট করো, তাহলে কি মান পাবে, ওই যে এর ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটার সমান পাবে। এটা আমাদের অ্যাম্পিয়ার সার্কিট ল থেকে আমরা সেটাই জানতে পেরেছি। এবার আমরা সেটা প্রুফটা আসলে মানে প্রুফ না, সেখান থেকে আমরা যে এজটা কিভাবে হিসাব করবো সেটা একটু দেখবো। আমি যে ফাইনাল ইকুয়েশনটা একটু দেখি, এইচ ইজ টু হাফ ইন্টু কে ইন্টু এন। এবার আমরা ধাপে ধাপে এই ইকুয়েশনটা কিভাবে ডিরাইভ হয়েছে সেটা একটু বোঝার ট্রাই করবো। আম, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এই প্লেনটাকে একটু মানে রোটেট করে দেখানো হচ্ছে। এটা জেড, জেড বরাবর ঠিক আছে, আর এক্সট্রা দেখো একটু মানে আমরা একটু ঘুরিয়ে দেখানো হচ্ছে। এই এক্সটাকে মানে খাতার বরাবর রাখছে আর কি, অর্থাৎ এই ডিরেকশনটা এক্স ডিরেকশন, মানে যেটা এখানে দেখলে আমরা এইভাবে দেখবো। আর এটা জেড, জেড উপর দিকে আছে। আর ঠিক এটা অপোজিট প্রান্তটা, এই এক্স এর যে মূল বিন্দু তো এটা, তাহলে এটার অপোজিট নেগেটিভ ডিরেকশনটাকে এদিকে দেখানো হচ্ছে। তো আমরা যদি দুইটা অংশ চিন্তা করি, এদিক দিকে কারেন্ট ফ্লো, যেমন ধরো এটা হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে কোন বরাবর, ও এক বরাবর। দেখো এখানে যে ডট দেখতেছো, এখানে একটা ডট, এখানে একটা dot, এটা বোঝানো হচ্ছে তোমার দিকে কারেন্টটা ফ্লো হচ্ছে। মানে এটা পয়েন্ট আছে, এটা পয়েন্ট, অর্থাৎ তোমার দিক বরাবর হচ্ছে ওয়াই অক্ষ এক্ষেত্রে। ওকে, মানে এটাকে একটু রোটেট করে তোমার দিকে ওয়াইপ করতে আনা হচ্ছে আর কি। এখন আমাদের এই পয়েন্টে আমি জাস্ট দুইটা লাইন চিন্তা করতেছি, মাঝখানে কি আছে এটা চিন্তা করতেছি না। মানে দুইটা অংশে কারেন্টটা ফ্লো হচ্ছে, মানে এখানে একটা লাইন, এখানে একটা লাইন, দুইটা ফিলামেন্ট কনসিডার করো। তাহলে এটার ভিতরে যে কারেন্ট ফ্লো হওয়া, তা তোমার দিকে যে কারেন্ট আসছে এটার ফলে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ওকে, আর এখানে এই মানে দ্বিতীয়, অর্থাৎ এখানে একটা পয়েন্ট যদি চিন্তা করো, মানে যেটা এদিকে আছে, মানে এদিকে একটা লাইন চিন্তা করো, এদিকে একটা লাইন চিন্তা করো, মানে ও এক বরাবর। তাহলে এই দিকে কারেন্ট ফ্লো হলে এখানে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা ডিরেকশন কোন দিকে হবে, আমাদের পজিটিভ বা ডিরেকশন, সেটার ডিরেকশনটা আমরা হিসাব করতেছি। এখন দেখো, মনে করো এই এটার ভিতর যে কারেন্ট যেটা ফ্লো হচ্ছে, তারপরে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা হচ্ছে ডিএইচ 1। আর এটার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা হচ্ছে ডিএইচ 2। এই দুইটার লব্ধি হবে এখানে ডিএইচ, যেটা ডিরেকশন হচ্ছে কোন দিক বরাবর, আমাদের এক্স অ্যাক্সিস বরাবর, মানে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। আর ঠিক কিভাবে আমি যেটা নিচের দিকে যদি চিন্তা করি নেগেটিভ যেটা, সেক্ষেত্রে আমাদের এই ওয়ান এর জন্য কারেন্ট ফ্লো হলে, মানে যেটা ওয়াই অক্ষ বরাবর কারেন্ট ফ্লোটা দেখাচ্ছে তোমার দিকে, আহ সেটার জন্য যে ম্যাগনেট ফিল্ড হবে তার ডিরেকশনটা হচ্ছে এদিকে। আর এটাও ঠিক সেম দ্বিতীয় পয়েন্টে তোমার দিকে কারেন্ট ফ্লো হচ্ছে দুইটা ফিলামেন্টে, একটা ওয়ান আছে একটা টুতে আছে। তাহলে সেটার জন্য যে ম্যাগনেট ফিল্ড হবে ডিএইচ 2। এই দুইটাকে যখন তুমি একটা সাম করবে তাহলে কি ডিএইচ আসবে। এখন ডিএইচ এর ডিরেকশন কোন দিকে, আমাদের নেগেটিভ এক্স এর ডিরেকশন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা যেটা দেখছি এখানে যে এসটা উৎপন্ন হচ্ছে সেটা কি, উপরের দিকে, যখন জেড এর মানটা শূন্য থেকে বড় মানে উপরে, তাহলে এটার ডিরেকশনটা এক্স অক্ষের দিকে। এই জন্য বোঝাতে এই যে এসটা পাওয়া যাচ্ছে সেটা এইচ নট এক্স বোঝানো হচ্ছে। আর নিচে যেটা মাইনাস এক্স অক্ষ বরাবর সেটা বোঝানো হচ্ছে মাইনাস এইচ এক্স যেটা। ওকে, এবার আমরা যদি ওই ক্লোজ লাইন বরাবর ওই যে এস পাওয়া যাচ্ছে সেগুলোকে যখন ইন্টিগ্রেট করবো সেটা উপাংশগুলোকে, তা আমরা প্রথমে আসি 1 থেকে 2। 1 থেকে 2 বরাবর আমাদের এইচটা আসলে উপাংশ কত, যেহেতু এইচটা দিক কোন দিকে, এক্স এর দিকে, এবং আমাদের এটা ডিরেকশন মানে হচ্ছে উপর থেকে নিচে, তাহলে এই দিক বরাবর তার কোনো উপাংশ নাই, কারণ অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। তাহলে সেটা জিরো। একইভাবে আমরা প্রত্যেকটা অংশে হিসাব করে আমরা যখন যে অংশে যেটা আছে, যেমন আমি যদি বলি 2 থেকে 3-এ, 2 থেকে 3-এর আমি যদি দেখি আছে, তো এই ক্ষেত্রে 2 থেকে 3 এটা হচ্ছে কোন দিক বরাবর, নেগেটিভ এক্স অক্ষ বরাবর। তাহলে এদিকেও বংশ কত, আমরা এখানে দেখলাম কত, মাইনাস এইচ এক্স। ক্ষেত্রে আমরা যদি হিসাব করি, মানে আমাদের শুধু ভ্যালুটা নিই কত, এইচ নট, তাহলে মাইনাস এইচ নট হিসাব করি। আর এটা ডিরেকশনটা আমরা একটা পজিটিভ ডিরেকশন ভাবে একটা নেগেটিভ ডিরেকশন চিন্তা করতে পারি। মানে আমাদের এই দিক বরাবর যদি চিন্তা করি এটা হচ্ছে বি, আর এই দিক বরাবর হচ্ছে -b। ওকে, আমি যদি নেগেটিভ দিকে যাচ্ছি, তাহলে এইভাবে হিসাব করে আমরা যখন হিসাব মানে ওভারঅল প্রত্যেকটা পদ হিসাব করে করব। যেমন 4 থেকে 1-এ, 4 থেকে 1-এ কত, সেক্ষেত্রে হচ্ছে পজিটিভ ডিরেকশন বি এর দিকে।
এবং আমাদের এইচটাও পজিটিভ, তাহলে সেক্ষেত্রে আমরা হিসাব করি, তাহলে ওভারঅল কত আসবে, 2HB আসবে। তাহলে 2HB হিসাবটা আমরা দেখলাম। আমরা আহ, যে এখানে দেখছিলাম কত, 2HB এর যে মানটা আছে, তোমরা এখানে দেখতে পারো যে 7.21-এ আমাদের যে হিসাবটা, ক্লোজ লাইন ইন্ডিকেশন অফ দ্য কম্পোনেন্ট অফ এইচ অ্যালং ডিএল, এটা আমরা কত পেলাম, KYB। আর এখানে হিসাব করে যেটা পেলাম এটা হচ্ছে 2HB। তাহলে দুইটা যদি আমি কম্পেয়ার করি, এই যে ইকুয়েশন এটা এবং এটা যদি আমরা কম্পেয়ার করি, তাহলে কত পাবো, H0 = ½ KY। তো এটা যদি একটা ভেক্টর কোয়ান্টিটি, শুধু এটাকে, এটার দিকটা সহ যদি আমরা দেখাই, তাহলে আগের মতো আমাদের যেটা এক সপ্তাহ দিক হবে, মানে যে যাদের মানটা যখন শূন্য থেকে বড়, মানে উপরে, মানে মূলবিন্দুর উপরের দিকে, সেই পয়েন্টে আমাদের যে এইচটা, এইচ এর মান হবে 100 বরাবর, ½ KY। আর যাদের মানটা যখন নিচে, অর্থাৎ মানে মূলবিন্দুর নিচে, সারফেসের নিচে থাকবে, ওই পয়েন্টে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তার ইন্টেন্সিটি হবে -½ KY x। এটা এক্স তে বোঝানো হচ্ছে ওই 100 বরাবর, আর মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে যে -100 বরাবর। ওকে। তো আমরা এটা একটু দেখলাম। তো ওই যে শীটটা আসলে কিসে আছে, শীটটা আমরা যদি XY প্লেনে যদি দেখি, তাহলে তার নর্মাল দিক কোন দিকে, উপরের দিকে, যেটা বরাবর। তো এটা আমরা ওই এক্স না বলে আমরা তখন কি বলতে পারবো, দেখো খেয়াল করো, আমাদের K × N, কে এর মানটা আমরা যদি হিসাব করি, আর এখানে এন হচ্ছে কি আসলে নর্মাল বরাবর, এই যে সারফেসের নর্মাল বরাবর ইউনিট ভেক্টর। অর্থাৎ এই সারফেস যদি চিন্তা করি, সারফেসের নর্মাল হচ্ছে এদিকে, তাহলে এই সারফেসের নর্মাল বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে আমাদের এন। তো এন এর সাথে যদি তুমি কে এর মাল্টিপ্লাই করো, আসলে এইচ এর ডিরেকশনটা আসলে বের হয়ে যায় এক্ষেত্রে। আহ, তো ক্যাটা একটা ভেক্টর কোয়ান্টিটি আর এনটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তো কে সাথে যখন এন তুমি মাল্টিপ্লাই করবে, এখানে ক্যাট ডিরেকশন কোন দিকে, ক্যাট ডিরেকশন হচ্ছে আমাদের ওয়াই দিকে, ওয়াই দিকে এখানে আমরা দেখছি। আহ, এবং আমাদের এন এর ডিরেকশন হচ্ছে যেটা বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, আর যেটা বরাবর ইউনিট ভেক্টর যদি ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে কি আসে, ওই এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর। মানে আমরা জানি, মানে মানে দুইটা ভেক্টর যদি আমি আহ তাদের যে ক্রস মাল্টিপ্লাই করি, মানে I × J, তাহলে এটার মান কত আসে, ক্যাপ। হ্যাঁ, আমরা সেটা দেখছি। ঠিক কিভাবে, ওই ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কে যখন আমরা কি করি, যেটা বরাবর ইউনিট ভেক্টর দ্বারা মাল্টিপ্লাই করি, মানে ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে নতুন যে একটা ভেক্টর পাওয়া যাবে, সেই ভেক্টরের দিক কোন দিকে হবে, সেটা হচ্ছে ওই এক্স অক্ষ বরাবর আর কি। এটা আমরা এখান থেকে হিসাব করে নিতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো ইনফিনিটলি লং কোএক্সিয়াল ট্রান্সমিশন লাইন এর জন্য যদি আমরা এসটা বের করতে চাই, তো সেটা একটা লং ডিরাইভেশন আছে। তো ডিরাইভেশনে আমরা যাচ্ছি না, আমরা জাস্ট এখানে আইডিয়াটা, মেন আইডিয়াটা একটু বোঝার ট্রাই করব। তো তুমি খেয়াল করো, এখানে যদি একটা কন্ডাক্টর চিন্তা করো, যে কন্ডাক্টরের ভেতর, আমি একটু চিত্রটা একটু তোমাকে ডিটেলস বোঝানোর ট্রাই করি। দেখো, এখানে আমাদের সেন্টারে যেটা, সেটা একটা কন্ডাক্টর, আর এই মাঝখানে এই অংশটা ইনসুলেটর, আর এই অংশটাও কি আছে, কন্ডাক্টর আছে। তো এই ধরনের অ্যারেঞ্জমেন্টকে আমরা কোএক্সিয়াল কেবল বলি, কোএক্সিয়াল ট্রান্সমিশন লাইন বলি। তো এটার ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে, এটার যেদিকে কারেন্ট ফ্লো হবে, এটা তার অপোজিট দিকে। অর্থাৎ এখানে দেখো, মানে এখানে ফোটা দ্বারা বোঝানো হচ্ছে কারেন্টটা তোমার দিকে আসতেছে, আর এখানে ক্রস দ্বারা বোঝানো হচ্ছে কারেন্টটা তোমার দিক থেকে খাতের দিকে যাচ্ছে। হ্যাঁ, তো সেই হিসেবে এখানে এটার ভেতর দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে, তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আর এখানে যখন কারেন্ট ফ্লো হবে, তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তো আমরা বিভিন্ন পয়েন্টে, হ্যাঁ, যে ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যাবে, সেই ম্যাগনেটিক ফিল্ডের মানটা হিসাব করব, যে ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যাবে তার ইন্টেন্সিটি হিসাব করব। এখন এখানে দেখো, এই যে এখান থেকে ডিস্টেন্স থেকে বলতেছি সেন্টার থেকে ট্রান্সমিশন যে কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরের রেডিয়াস পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আবার এখান থেকে যে ইনসুলেটর যেটা আছে, তার ডিস্টেন্স হচ্ছে বি। আবার এই যে মাঝখানে পরে যে কন্ডাক্টর যেটা আছে, মানে যেটা এটাকে ঘিরে ধরছে, তার যে থিকনেস, এটা হচ্ছে টি। ওকে। তো এবার আমরা যখন ওভারঅল ডিস্টেন্স ভার্সেস ওই এজটাকে দেখবো, এখানে চিত্রটা একটু দেখি, চিত্রটা দেখলে বুঝতে পারবা যে আমরা যদি ওই সেন্টার থেকে আমরা আস্তে আস্তে রেডিয়াসের দিকে যাই, অর্থাৎ ফুল অ্যারেঞ্জমেন্টটা একটু দেখো, সেন্টার থেকে যদি আমরা রেডিয়াসের দিকে যাই, তাহলে আমাদের যে এজ, মানে এজ ফিল্ডটা, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি যেটা, সেটা আমরা দেখো গ্রাজুয়ালি আস্তে আস্তে কি বাড়তেছে পর্যন্ত। এটা পয়েন্টে এসে ম্যাক্সিমাম হবে, তারপর আবার কি হচ্ছে, একটা ডিকে হচ্ছে, হতে হতে আমাদের যখন B+T যে অংশটা,
এটা হচ্ছে একদম বাইরে আর কি। অর্থাৎ এই কোএক্সিয়াল ট্রান্সমিশন লাইন যেটা দেখতেছো তার বাইরে কোন একটা পয়েন্টে আমি যদি দেখি সেখানে কোনো ম্যাগনেটিক ফিল্ডের কি নাই আসলে, ইন্টেন্সিটি নাই। ওকে। তো সেটা আমরা এই গ্রাফ অনুযায়ী আসলে বুঝতে পারি আসলে কিভাবে ম্যাগনেটিক ফিল্ডটা গ্রাজুয়ালি আসলে ইনক্রিজ হয়, আবার আস্তে আস্তে ডিক্রিজ হয়। যে বি পয়েন্টে গিয়ে ডিক্রিজ হচ্ছে দেখো, মানে জিরো থেকে পয়েন্টে সেটা ইনক্রিজ হচ্ছে, জিরো থেকে বরাবর। আবার ওখান থেকে আমি থেকে বি এর দিকে যখন যাব সেটা আসলে ডিক্রিজ হচ্ছে, ডিক্রিজ হয়ে ধাপে ধাপে আমি আরো যখন বাইরের দিকে যেতে থাকবো আস্তে আস্তে আরো ডিক্রিজ হয়ে একসময় কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা আরো আম, একটা টপিক আলোচনা করব, সেই টপিকটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। তো তোমরা যখন ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ছিলা তখন সেখানে ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি দেখছিলে। ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটিকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, আমরা জানি ডি ইকুয়ালস টু এপসিলন নট ই। হ্যাঁ। তো একইভাবে আমরা যদি এইচটাকে আমরা আলোচনা করেছি, যেখানে বায়ট স্যাভার্ট ল বা এম্পিয়ার সার্কিট ল, সেখানে এইচটাকে ডিফাইন করা হয়েছে। তো এইচ এর সাথে আমরা যদি ইটাকে বলছি যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক একইভাবে এসটাকে বলতেছি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে ওই ওখানে যদি আমরা একটা ডি কনসেপ্টে পাই, এখানেও একটা কনসেপ্ট আমরা ডি এর পরিবর্তে বি, যেখানে ডিটা হচ্ছে ইলেকট্রিক যে ফ্লাক্স ডেন্সিটি, আর এখানে বিটাকে আমরা বলবো ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। জাস্ট ওইটার সাথে কম মিল রেখো, যেমন ধর ডি ইকুয়াল এপসিলন নট ই হলে যেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সাথে ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটির একটা সম্পর্ক থেকে একইভাবে ম্যাগনেটিক ফ্লাক্স ফিল্ড ইন্টেন্সিটির সাথে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির একটা সম্পর্ক দেবো। এটা হচ্ছে বি ইকুয়াল টু মিউ নট এইচ। মিউ নট হচ্ছে পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, এটা পারমিটিভিটি না, এটা হচ্ছে পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। এটাকে মিউ নট বলতেছি। এই মিউ নট কে আবার 4 পাই ইন্টু 10⁻⁷ হেনরি পার মিটার হিসেবে লেখা হয়। ওকে। তো আমরা ওই আহ, যদি বি এটাকে হিসাব করে বি কে যদি একটা ক্লোজ সারফেস বরাবর আমি যদি কি করি, ক্লোজ সারফেস না, এখানে মানে একটা ওপেন সারফেস বলতে পারো, ওই সারফেস বরাবর যদি কি করি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেশন করলে আমরা মানে কি পাবো, সাই পাবো। অর্থাৎ সাইটা হচ্ছে এখানে ম্যাগনেটিক ফ্লাক্স। অর্থাৎ আমরা যে বিটা পাচ্ছি, যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, সেটা যখন আমরা একটা সারফেস বরাবর তার মানটাকে যদি আমরা কি করব, ইন্ডিকেট করি, আহ উপাংশগুলোকে যখন ইন্ডিকেট করব সারফেস বরাবর উপাংশের ইন্ডিকেশন নেব, তখন আমরা একটা মান পাবো। সেই মানটাকে আমরা বলতেছি ম্যাগনেটিক ফ্লাক্স, যেটার ইউনিট হচ্ছে ওয়েবার। শিক্ষার্থীরা, আমি বাদ বাকি টপিকসটা পরবর্তী ক্লাসে রেকর্ড করে দেবো। তো তোমরা এখান থেকে যে আজকে যে টপিকগুলো আলোচনা করা হয়েছে সেগুলো একটু খাতায় নোট করে রাখো। আশা করি তোমরা বুঝতে পারবে। তো পরবর্তী ক্লাসে আমি আরো ডিটেলসে এই ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।